আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে থাকবেন লিসা কালাম, সদস্য, কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই সাথে তিনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে সুপরিচিত। আমরা লিসা কামালকে খুব শীঘ্রই আমরা আশা করতেছি লিসা কামাল আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা আজকের বিশেষ আলোচনায়, তো সম্ভবত তিনি এসে গেছেন। আমাকে শোনা যাচ্ছে ফরিদ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আপনার ক্যামেরা অন করেন। আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আপনাকে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার ক্যামেরা অন না। দেখেন তো আপা, ক্যামেরা আপনার। আমার ক্যামেরা তো অন ফরিদ ভাই, আপনারটা মনে অফ আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন। আমি আমাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। আমার ক্যামেরা তো অন, তাহলে কি সমস্যা হয়ে গেল এখানে? দেখি আরেকবার। আপনি কি কেটে দিয়ে আরেকবার ঢুকবেন? আচ্ছা আচ্ছা, আপনি কেটে দিয়ে আরেকবার ট্রাই করেন, দেখি। এরকম তো হওয়ার কথা না। আমি তো আপনাকে অ্যাড করলাম। আবারও সেম কেস মনে হয়। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি। কি ব্যাপার? আমি আমাকে দেখতে পাচ্ছি, বাট আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। আমাদের দর্শক দেখতে পাচ্ছেন, কমেন্টস যেটা দেখতে পাচ্ছি। আমাদের দুজনকে দেখতে পারতেছে বলতেছে। তাই হ্যাঁ, তাই তো লিখছে যে আমরা দেখতে পাচ্ছি দুজনকেই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, দেখতে পাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কথা বলা শুরু করি। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটাই তো মুশকিল ফরিদ ভাই। হ্যাঁ, সেটা কিন্তু। ও ইয়েস, আপনি কি আমাকে এখন দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। তাই? হ্যাঁ, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি।
কেমনে কি করি বলেন তো? আপনি তো আমাকে, আপনার কি আরো কোনো ডিভাইস আছে? থাকলে আরেকটাতে দেখতে পারেন। আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। সমস্যা নাই, আমি আহ, আপনাকে না দেখে কথা বলি, সমস্যা নেই। হ্যাঁ। আমাদের মানে আমাদের হুম। দুজনকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, দর্শকও দেখতে পাচ্ছে, আমিও কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি, এবং আপনাকে আমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলাম, দেখেন আপনাকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কি কথা বলবো এইভাবে? হ্যাঁ, কথা নাহলে তো আবার। বলেন, আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা, নেই, কথা বলেন। ঠিক আছে। জি। হুম। আমার একটা স্ক্রিনশট পাঠিয়েছি, আপনি যদি সম্ভব দেখেন, ওখানে দেখা যাচ্ছে আমাদের। তো আসলে আপা, আমি আপনাদের পরিচয় করে দিই প্রিয় দর্শক। জি জি। আমি তাহলে আমরা আলোচনা শুরু করবো আপা। জি জি, আচ্ছা, শিওর ফরিদ থ্যাংক ভাই। ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে, প্রিয় দর্শক, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে এখন উপস্থিত আছেন আমাদের প্রিয় লিজা কামাল। আমাদের আমরা আঞ্চলিকভাবে পরিচয় নাই দিলাম আমরা। আমরা, তিনি হচ্ছেন উপকমিটির আওয়ামী লীগের, সরি, আমরা বৃহত্তর ময়মনসিংহ এলাকার জি মানুষ। জি জি, বৃহত্তর ময়মনসিংহ এলাকার মানুষ। জি আপনার আপনার রাজনৈতিক পরিচয়টা দিয়ে দেই জনগণকে, তাহলে একটু সুবিধা হবে। যারা নতুন তাদেরকে বলছি, লিজা আপা হচ্ছেন সঙ্গীত শিল্পী, এটা আমরা ওই হিসেবে সবাই জানি, বেশিরভাগ আমরা তাকে চিনি সঙ্গীত শিল্পী হিসেবে। এছাড়া তিনি সদস্য কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। জি আপা, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি এই জন্য যে আসলে আমি এর আগে টাঙ্গাইলে আমাদের প্রিয়, যদিও তিনি প্রিয় ব্যক্তি এখন আমরা বলতে চাচ্ছি কিন্তু পারতেছি না, এই বঙ্গবীর কাদের সিদ্দিকী এর আগেও টাঙ্গাইলে একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি জামাতের একটা অনুষ্ঠানে টাঙ্গাইলে তিনি যুক্ত হয়েছিলেন, আমরা দেখলাম। অনেকে আমাকে সেটা নিয়ে বলেছে, আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর আমি নিজের চোখে দেখলাম তার। হ্যালো আপু, জি আপনি কি জি, আছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ফরিদ ভাই। হ্যাঁ। আমি প্রথমে টাঙ্গাইলের ওইটা নিয়ে প্রতিবাদ করে আমি একটা অনুষ্ঠান, মানে আমি একটা ভিডিও করলাম। ভিডিও করার পরে দেখি যে এখন খোদ ঢাকাতেই, মানে সবচেয়ে দুঃখজনক, ঢাকাতেই এইবার এই দেইলা রাজাকার দেলোয়ার হোসেন সাইদির পুত্রের সাথে তাকে দেখা গেল। পাশাপাশি সবচেয়ে দুঃখ পেলাম যে তিনি তিনি এই জামাতের জামাতের যে আমির, তার সাথে তিনি বসে আছেন, তার সাথে তিনি মোলাকাত করতেছেন। এটা আসলে আমাকে খুব, আমি 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 ব্যক্তিগতভাবে খুবই আহত হয়েছি। এমনকি আমি কোথাও কোথাও লিখেছি যে আওয়ামী লীগের যে কোনো নেতা যদি, ও, আওয়ামী লীগের যে কোনো নেতা সেইখানে যদি থাকতো আমি কষ্ট পেতাম না, যেটা আমি কষ্ট পেয়েছি এই বঙ্গবীর আব্দুল একদম। কাদের সিদ্দিকীর কারণে। কারণ আমরা বৃহত্তর ময়মনসিংহের মানুষ হিসেবে তাকে জানি, তাকে আমরা কতটুকু শ্রদ্ধা করি বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা এখন যা দেখলাম, আমরা তো হতাশ। বিশেষ করে আমি চরমভাবে হতাশ এই ব্যাপারে। আপনার কিছু প্রতিক্রিয়া জানার জন্য, আপনিও তো আওয়ামী লীগ করেন, তিনিও একসময় আওয়ামী লীগ করেছেন, যদিও তিনি আলাদা নিজস্ব দল করে ফেলেছেন, কিন্তু তারপর জনগণ তার তার পক্ষ থেকে, তার কাছ থেকে কিন্তু মানুষ হতাশ হয়ে যায়নি। কিন্তু এখন তিনি যা করতেছেন, এতে মানুষ কিন্তু হতাশ। যার পর নাই আমি খুব হতাশ। আপনি কতটুকু হতাশ আমি জানি না, আমি আশা করি আপনি এই ব্যাপারে কিছু বলবেন। জি ফরিদ, রিজা আপা, আপনি বলুন। আজকে যে বিষয়টা নিয়ে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কথা বলার জন্য, আসলে এই বিষয়টা এতটা স্পর্শকাতর যে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলতে হচ্ছে। জি এবং আমি বিনয়ের সাথেই বলি, জি জনাব কাদের সিদ্দিকীর প্রতি আসলে এখন অভিযোগ না, এটা এক ধরনের অভিমান বলা যেতে পারে। জি যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ৭১-কে দেখিনি, আমরা ৭১-এর পরে জন্ম নিয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি আমার মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছি। আমি আমার বাবা মায়ের কাছ থেকে জনাব আব্দুল কাদের সিদ্দিকী সম্পর্কে জেনেছি। জি 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 আমরা
যেমন আমি বৃহত্তর ময়মনসিংহ এর ত্রিশাল উপজেলার সন্তান। আমি বৃহত্তর ময়মনসিংহ এর একটা গর্বের ইতিহাস আছে। এটা হলো যে ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা প্রতিবাদ করেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই তরুণ সমাজের মধ্যে ময়মনসিংহ কিন্তু একটা বেশিরভাগ অংশ ছিল, এবং তার মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন। এবং আমাদের কষ্টের জায়গাটা কিন্তু সেখানেই, যে আমাদের অভিমানের জায়গাটা কিন্তু সেখানেই, যে আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে দুইটা প্লেন যদি খুব মানে 1000 মাইল বেগে যদি এসে সংঘর্ষ লাগে, যেমন একটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি যখন জামাতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখলাম, আমার ফরিদ ভাই তখন আমি এতটাই হতাশ, এতটাই আহত, আমার নিজের চোখকে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না। কারেক্ট কারেক্ট, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমি জানি যে আপনার হৃদয় ভেঙে গেছে একদম। কারণ কাদের চাচার সাথে আমার ছোটবেলা থেকে আসলে পরিচয় আছে, যেহেতু আমি যখন 90 এর পরের রাত পোহালে গানটা তখন খুব তুমুল জনপ্রিয়তা, তখন আমার একটা ক্যাসেট বের হয়েছিল 91 এলাশ ঢাকা আসবেই। এই ক্যাসেট গুলো বের হওয়ার পরে বঙ্গবন্ধুকে নিয়ে তো তখন আর গান গাওয়া যেত না। যখন আমি খুব সাহস করে এই ক্যাসেট রাত পোহালে গানটা তখন সবার মাঝে পৌঁছে দিলাম, তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী আমাকে আমন্ত্রণ জানালেন টাঙ্গাইলে, তার ইয়েতে এলাকায়। আমি তখন ফরিদ ভাই দেখেছি যে টাঙ্গাইলে তার কি পরিমাণ জনপ্রিয়তা, এবং তার সারা বাংলাদেশে, শুধু টাঙ্গাইল না। জি, আমি তার বাসায় গিয়েছি, উনি আমাকে ভাত বেড়ে খাইয়েছেন, এবং সেই যে মুজিব কোট পরা একজন 6 ফিট লম্বা মানুষ, আমি আসলে বঙ্গবীর কাদের চৌধুরী মানে কাদের সিদ্দিকীকে শ্রদ্ধা করার একটা মাত্র কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা, আর তিনি বঙ্গবন্ধুকে যেভাবে ধারণ করেন, বঙ্গবন্ধুর আদর্শ কিভাবে লালন করেন, আমরা কিন্তু সেটা শুনে কিন্তু বড় হয়েছি এবং তাকে শ্রদ্ধা করতে শিখেছি। কারেক্ট, এই কারণটাই তো। এবং আমি মনে করি যে যখন 5ই আগস্টের পরে আমরা আসলে যখন আমাদের যারা অগ্রজ বেঁচে আছেন, আমরা আশা করেছিলাম যে যখন 32 নাম্বার ভেঙে গেছে, 5ই আগস্টের পরে যখন আমাদের স্বাধীনতাকে মানে হায়না যে থাবাটা পড়েছে, আমরা তো তাদের কাছ থেকে অন্যরকম ভূমিকা আশা করেছিলাম। এইটা না করে যখন আমরা দেখি যে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তিনি ইফতার করতে যান এবং তাদের সাথে হ্যান্ডশেক করেন এবং তাদের সাথে হাসি মুখে কথা বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ফরিদ ভাই, আমার ওই যে বিশ্বাস করেন, আমি না বারবার ওই ভিডিওগুলো দেখছিলাম যে আসলে কি এটা বঙ্গবীর কাদের সিদ্দিকী, এটাও কি সম্ভব? তাহলে আমাদের প্রজন্মকে বা আমাদের পরের প্রজন্মকে উনি ইতিহাস সম্পর্কে কি জানান দিতেন? যে আমরা একটা, আপনি শুনেছেন কিনা জানি না, যে বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে উনি গরু মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন। আমি যতটুকু, জি সঠিক, হ্যাঁ। তো এই কথা শোনার পরে আমার সেই ছোট মনে আমি তাকে এতটাই রেসপেক্ট আমার জন্মেছিল যে এটাও হয়, একটা মানুষ এতগুলো বছর গরু মাংস না খেয়ে থাকতে পারে কেন? কারণ বঙ্গবন্ধু হত্যার পর তার মনে হয়েছে যে আমি আর গরু মাংস খাবো না, কারণ তিনি এতটাই আহত ছিলেন, এতটাই কষ্টে। সেই রেসপেক্টের জায়গা থেকে উনি যখন কালকে এই কথাটা বললেন, এবং উনি একটা মিটিং এও কিন্তু বলেছিলেন যে আমি জামাতে ইসলামীর সাথে জান্নাতেও যাব না। জি বলেছিলেন। তো জান্নাত তো দূরের কথা, আপনি তো ইফতার পার্টিতে গেছেন, আপনি তো তাদের সাথে হাসি মুখে কথা বলেছেন, আপনি হ্যান্ডশেক করেছেন, আপনি, এবং সেটা করেছেন আপনি মুজিব কোট পরে। আমার কাছে কাদের চাচা আপনার কি একটু মানে খারাপ, কে আপনি, কে আপনাকে বঙ্গবন্ধু সন্তান তুল্য মনে করতেন, বঙ্গবন্ধু ছেলে হিসেবে কিন্তু আমরা জানতাম তাকে। এবং তিনি নিজেও বলেছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, এটা দাবি করেছিলেন। হ্যাঁ সেটাই। এবং আপনি একটা জিনিস দেখবেন ফরিদ ভাই, যে মানে গত কয়েক বছরে উনি নেত্রী সম্পর্কে কিছু কথা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে, বরং আমি কিন্তু কখনোই শুনি নাই যে জননেত্রী শেখ হাসিনা তাকে অসম্মান করে একটা কথা বলেছেন। সুন্দর তথ্য তুলে ধরেছেন আপনি, সঠিক বলেছেন। এবং উনি তাকে বড় ভাইয়ের মতোই সম্মান দিয়েছেন। আপনি বলেন জননেত্রী শেখ হাসিনা বলেন, আমাদের রেহানা আন্টি বলেন, ওনারা কিন্তু
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বড় ভাইয়ের মতোই সম্মান করেছেন। এবং খালি মনে হয় যে একটাবার বলেন যে আমরা যে হতাশ হয়েছি, আমরা যে আহত হয়েছি, তার চেয়ে বরং বেশি আহত জননেত্রী শেখ হাসিনা হয়েছেন। কোনো সন্দেহ যখন নেই, যে সন্দেহ তার বাবা যে স্বাধীনতা এনে দিল, ওই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যখন তার ভাই একসাথে ইফতার করে, হাসি মুখে কথা বলে, হাগ করে, হ্যান্ডশেক করে, তার কতটুকু কষ্ট লাগছে আপনি জাস্ট একটু ভাবেন। আমাদের চেয়ে তো ওনার কষ্টটা আরো দ্বিগুণ। দ্বিগুণ না, আমি মনে করি শতগুণ বেশি আহত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা, কোনো সন্দেহ নেই। আপনার যদি হৃদয় ভেঙে গিয়ে থাকে, আমার যদি হৃদয় ভেঙে গিয়ে থাকে, তাহলে তার কি হয়েছে? জি বলেন। আমি এখনো তাকে বঙ্গবীর বলতে চাই, আমরা বলতে চাই, রাইট। এটা কিন্তু তাকে মানুষ ভালো সম্মান করেই কিন্তু এই উপাধিটা দেয়া হয়েছে। এবং আমার আপনি এটার অবমূল্যায়ন করলেন, আপনি উপাধিটার অবমূল্যায়ন করলেন, আপনি মুক্তিযোদ্ধাদের অসম্মান করলেন, আপনি বঙ্গবন্ধুকে অসম্মান করলেন, আপনি পারলেন কিভাবে? আমি ফরিদ ভাই আপনার লাইভের মাধ্যমে আসলে এই প্রশ্নটা আমি তাকেই মানে ছুড়ে দিতে চাই যে উনি যদি কোনদিন বলেন যে ওনার কোন স্বার্থ ছিল, উনি কেন আমাদের সাথে হাত মেলালেন। আমি আসলে এই প্রশ্নটা আমি আসলে তাকে করতে চাই লাইভের মাধ্যমে যে মানে কোন স্বার্থ? রাজনীতি কি এত মানে নোংরা হয়ে গেছেন, রাজনীতি কি এত হয়ে গেছে যার কারণে আমার স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আমার হাত মেলাতে হবে? আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। বিশেষ করে আমরা বৃহত্তর ময়মনসিংহের বাসিন্দা হিসেবেও আমরা এক্সট্রা একটা কষ্ট পেয়েছি। আমাদের গর্ব, আমরা ধরে নিতাম আমাদের বঙ্গবন্ধু নেই, আমাদের জেলায় কাদের সিদ্দিকী আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী, কত আমরা তাকে শ্রদ্ধা করি, করতাম, এখনো করতে চাই, কিন্তু কিভাবে পারবো বলেন? যিনি উনি একজন জায়গাটা ছিল এবং ওনার যে জি জি আমি থাকতাম, জানেন যে মানুষ এতটাই বঙ্গবন্ধুকে ভালোবাসে, এতদিন ভালোবাসে। মানে আমি বললাম না যে আমি তো আমার বাবা মার মুখ থেকে তো ওনার সম্পর্কে শুনেছি, আমরা তো আর দেখিনি, আমরা ওই আদর্শেই বড় হয়েছি যে না উনি ৭৫-এর পরে উনি প্রতিবাদ করেছিলেন, উনি প্রতিরোধ করেছিলেন। তিনি কিভাবে সেই স্বাধীনতা বিরোধী শক্তি যারা বাংলাদেশকে মানে না, যারা ৭১-কে মানে না, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না, যাদের হাত এখনো আমার ৩০ লক্ষ শহীদের রক্ত আছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত হানির মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তিনি আসলে কিভাবে পারলেন আমার আসলে বোধগম্য না ফরিদ ভাই। আমি এত ক্ষুদ্র মানুষ, এত মানে তুচ্ছ মানুষ, আমি হয়তো বা ওনাদের রাজনীতি আমি আসলে বোঝার মতো আমার মনে হয় সেই মাথাটা নাই। এখানে আপনি ঠিকই বলেছেন। আসলে এটা আপনি আক্ষেপের সুরে বললেন যে বোঝার মতো। আসলে আমরা তার ব্যাপারে তাকে আমরা মন্দ কটু শব্দ ব্যবহার করতে পারতেছি না, তার ঐতিহাসিক কারণে, তার ৭১-এর ভূমিকার কারণে, তার ৭৫-এর ভূমিকার কারণে আমরা বলতেও পারতেছি না, যার জন্য আরো বেদনাটা বেশি আমাদের, আমার মনে হয়। আপনি একটা জিনিস দেখেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা সময় দিগন্ত টেলিভিশনে রেগুলার একটা প্রোগ্রাম করতেন। হ্যাঁ, তখন অনেকে তাকে বকাবকি করতো, তারপর আমি তার সমালোচনা করতাম না। দিগন্ত টেলিভিশনের মালিক ছিলেন কিন্তু যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। জি জি জি, আমিও তখন অবাক হয়ে গিয়েছিলাম যে তিনি কিভাবে সেখানে যান, বা একজন মুক্তিযোদ্ধা পরীক্ষিত ব্যক্তি কিভাবে সেখানে যান। শুধু তাই না, শুনলাম যে সেখানে নাকি জামাতের শাস্তি হওয়া নেতাকে নাকি শহীদও বলেছিলেন, যেটা আমি এখনো বিশ্বাস করতে চাই না যে তিনি এটা বলেছিলেন। আমি তার স্বাধীনতা ৭১ বইটা পড়ে, আপনি কি জানেন যে আজকে যা আমার স্পিরিট, সত্যি কথা বলি, আজকে যা আমার স্পিরিট, আমার যে মুক্তিযুদ্ধের চেতনা আমি ধারণ করি, তার পেছনে কিন্তু তার লেখা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর লেখা বীরুত্তম, তার লেখা স্বাধীনতা ৭১ বইটা আমাকে কিন্তু অনেক শক্তি জুগিয়েছে, অনেক শক্তি জুগিয়েছে। আজকে এই যে আমি স্পিরিট নিয়ে কথা বলি, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যে কথা বলি, তার যে স্পিরিট আমি খুঁজে পেয়েছি তার স্বাধীনতা ৭১ বই থেকে। সম্ভবত এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আজীবন রাজাকার থাকে। আপনি দেখেন তার বড় ভাই লতিফ সিদ্দিকীকেও কিন্তু আওয়ামী লীগ বহিষ্কার করেছে, বেইজ্জতি করেছে, মন্ত্রিত্ব থেকে খারিজ করে দিয়েছে, তারপর তিনি কিন্তু সরে আসেননি। তার সর্বশেষ যে বক্তব্য আপনি শুনেন একটু, এবং ওনার জি কথা বলেছেন যে একজন মুক্তিযোদ্ধার হঠাৎ করে রাজাকার হওয়ার শখ হয়েছে।
আপনাকে মনে আছে কথাটা? তার তিনি ভাই। তার ভাইকে ইন্ডিকেট করে বলেছিলেন যে হ্যাঁ, একজন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাজাকার হওয়ার এমনকি তার ছোট ভাই মুরাদ সিদ্দিকীও তাকে নিয়ে 1 বছর 2 বছর আগেও সমালোচনা করেছিলেন এই কাদের হ্যাঁ সিদ্দিকী। সেটা বলছিলাম যে হুমায়ুন এখন দেখা যাচ্ছে কেউ কথা কেউ আমাকে বলেন, জি হুমায়ুন আজাদ স্যারের কথাটা বলেন আপনি। একজন রাজাকার অলওয়েজ রাজাকার, বাট একজন মুক্তিযোদ্ধা সবসময় মানে মুক্তিযোদ্ধা নাও থাকে। দিনে দিনে ডক্টর হুমায়ুন আজাদ প্রাসঙ্গিক হয়ে উঠতেছেন। চমৎকার আরেকটা কথা তিনি বলেছেন যে এই দেশে একদিন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করে ছাড়বে, সেই সময় বোধহয় এসে গেছে। এই সময় আমরা দেখছি তো ফরিদ ভাই, আমরা দেখছি না, জি, আমরা দেখছি তো যে 32 নাম্বার গুড়িয়ে দিল, পুড়িয়ে দিল, জাদুঘর ভেঙে দিল। জি, আপনার ধরে বেগম রোকেয়ার যে মুরালটা ছিল সেটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের জি, মানে মুক্তিযুদ্ধের ততগুলো চিহ্ন ততগুলো তারা মুছে ফেলতে চাইলো। এটার মানে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? যে পাকিস্তান করতে চাচ্ছেন, বাংলাদেশটাকে পাকিস্তান করতে চাচ্ছেন? এই যে কিছুদিন আগে পাকিস্তানের জামাতের একজন নেতা যে বললেন যে আমরা নাকি অধীর আগ্রহে বসে আছি তাদের জন্য, তাদের সাথে এক হওয়ার জন্য। আমার তারা তো স্বপ্নে বসবাস করছে। এখনো বাংলাদেশে আমি আপনাকে মনে আরেকটা লাইভে বলেছিলাম 90% উপরে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে বাংলাদেশে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আপনি অস্বীকার করেন না। যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, আমরা তারা বেঁচে আছে সেইভাবে বাংলাদেশ কিভাবে পূর্ব পাকিস্তান আপনি যত ষড়যন্ত্র করেন এটা কখনোই না। একটা কথা আছে না, মানে জান দেব দেশ দেব না। নিঃসন্দেহে আমরা বেঁচে থাকতে, আমরা যারা তরুণেরা আছি, আমরা যারা মুক্তিযুদ্ধ প্রজন্ম, আমাদের জান থাকতে এটা আমরা হতে দিতে পারি না, দেব না, হবেও না। এটা আমরা বিশ্বাস করি চিরভাবে। 16 ডিসেম্বর তারা করলো না। আজকে আবার শুনলাম যে স্বরাষ্ট্র সচিব বলছে 26শে মার্চে কুচকাওয়াজ হবে না। চিন্তা করে দেখেন আর কত নির্লজ্জ বেহায়া। শুনেছি তারা নাকি আবার সেই বক্তব্য থেকে ফেরত আসতেছে এই ফেসবুকের পোস্টের কারণে, এটাও শুনলাম। মার্চ আপনি 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি কি তাদের ওই পরাজয় স্মৃতিটা মনে পড়ে যায়? এক্স্যাক্টলি আপনি সুন্দর বলেছেন। জি, যে তারা যে পরাজিত শক্তি, তারা যে 71-এ যে পরাজয়ের স্বাদ বরণ করেছিল সেই স্মৃতি কি তাদের চলে আসে? এই কারণে কি তারা সবকিছু বন্ধ করে দিতে চায়? তাই, আসলে তাই। কারণ তারা তো 71, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এগুলো হৃদয়ে ধারণ করে না। অভিনয় কতক্ষণ করবে বলেন? জি না, সেটাই, তারা তো ধারণ করে না। কারণ একটা কথা হলো যে আপনি দেখেন যে আমাদের পহেলা বৈশাখ সামনে, এটা নাকি তারা সশস্ত্র ভাবে প্রতিরোধ করবে। আমি শুনে অবাক হয়ে গেছি এই কথাটা। ভয়ানক কথা, কি ভয়াবহ কথা যে আমাদের বাঙালির একটা সংস্কৃতি, আমরা অনেকগুলো বছর ধরে যেটা পালন করে আসছি 14 এপ্রিল পহেলা বৈশাখ যেটা, সেটা নাকি তারা সশস্ত্র ভাবে এবার প্রতিরোধ করবে। আমার কথা হলো যে আপনাদের তো শেখ হাসিনা সরকার মনে হয় ভালো লাগে নাই। জননেত্রী শেখ হাসিনা আমাদের যে উন্নতির চরম শীর্ষে নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের এই যে কয়েকদিন আগে নারী দিবস গেল, যে নারীদেরকে যে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন তিনি, সেই সম্মানটা মনে হয় অনেকের ভালো লাগে নাই। কারণ ওই যে বলেন যে কোটার আন্দোলন করে যে এই যে একটা তামাশা করা হলো, এই যে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন যখন ক্ষমতায়, তখন তাদেরকে নামানোর জন্য যে এই যে একটা কোটার উপরে ভর করা হলো। কারণ শেখ হাসিনাকে পতন না করালে, শেখ হাসিনাকে না সরালে পাকিস্তান বানাতে পারবে না। পাকিস্তান কারণ তাকে সরাতে হবে। আপনি বলেন তার জীবনে কতবার আক্রমণ করা হলো, একজন মানুষকে কতবার আঘাত করা হলো। এবং আমি খুব অবাক হয়েছি যে সেই দিনও যখন ইনকিলাব জিন্দাবাদ বললো যে একটা মিটিং এ, তখন বিএনপির নেতারাও সামনে বসেছিলেন। আমার কথা হলো যে আপনারাও তো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আপনারা তো তাই বলেন এবং আমরা তো তাই, আপনারা একটা প্রতিবাদ করলেন না। আপনাদের সামনে ইনকিলাব জিন্দাবাদ বলার সাহস কোথা থেকে পারলো? আপনি বলেন যে এই যে পরশুদিন রাতে দেখেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তারা ঘরে মিটিং করছে, উর্দুতে কথা বলছে। অবাক অবাক কাণ্ড। মানে এটা আমরা ভাবতেই পারতেছি না তারা আসলে কি চায়, স্টুপিড গুলো। তারা কি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়? মানে আমি কি করব, আমি আসলে আমি খুব প্যালি করে বসে যে আচ্ছা হাম থোড়া থোড়া সমঝা হ্যায়। মানে
হাসি না কান্দি কি করবো আমি আসলে বুঝতে পারছিলাম যে আপনারা এটা কি করে সম্ভব। আপনারা 32 ভেঙেছেন, ঘরে ঘরে এখন 32। আপনারা বঙ্গবন্ধুকে মুছে দিতে চাচ্ছেন, আপনারা জানেন না, আপনারা কি টের পাচ্ছেন, আওয়াজ শুনছেন, ঘরে ঘরে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন, শৃঙ্খল সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধু গঠন করেছেন। আপনি এই পার্টিকে, আপনি এই দলটাকে আপনি নিঃশেষ করে দিবেন একদম, এটা তো কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। কারণ আমি আপনাকে আগেও বলেছি, সব দলে কিন্তু কারাপশন থাকে, সব দলে কিন্তু দুই একটা দুষ্ট লোক থাকে। যারা কারাপশন করেছে, যারা অন্যায় করেছে, তাদের বিচার আমরাও চাই, সবাই চায়। কিন্তু নিশ্চয়ই এই যে 7, 8, 10 কোটি যে সমর্থক আওয়ামী লীগের আছে, তারা নিশ্চয়ই অন্যায় করেনি, তারা নিশ্চয়ই অন্যায় করেনি। তাহলে আপনি কি জন্য যে আপনি কিছু হলে আপনি আওয়ামী লীগের দোষ দিচ্ছেন? ক্ষমতায় আছেন আপনারা, সচিবালয়ে আগুন লাগালে আওয়ামী লীগ আগুন লাগাইছে, নার্স লীগ আসে, পুলিশ লীগ আসে, রিক্সা লীগ আসে, মানে আপনারা যেখানে যান সেখানে আওয়ামী লীগের ভূত দেখেন। আওয়ামী লীগের এত ক্ষমতা, এখন আওয়ামী লীগের এত ক্ষমতা, এত ভয় কেন আওয়ামী লীগের? কারণ তারা আওয়ামী লীগকে শুধু ভয় না, তারা মুক্তিযুদ্ধকে ভয় পায়, তারা 71কে ভয় পায়। তাদের সেই পরাজয়ের স্মৃতিটা বারবার মনে পড়ে যায়, কারণ তারা জানে তারা এইবারও হারবে। এইবারও বাংলাদেশের মুক্তিকামী 71-এর সেই বীর সন্তানদের কাছে তারা এইবারও হারবে। বললাম না, জান দেব, দেশ দেব না। নিঃসন্দেহে আমরা জান দিয়ে দিতে পারি, আমরা আমাদের দেশ দিতে পারি না। আমাদের যারা, আমরা যাদের উত্তরসূরি, যারা আমাদের পূর্বসূরি, তারা জান দিয়ে গেছে, আমরাও দরকার জান দেব, আমরা আমাদের দেশকে রক্ষা করব, কোনো সন্দেহ নেই। আমার মুক্তিযুদ্ধ বাবাকে বলেছি যে তুমি 71 সালে আমি 25-এ করব, আমি 25-এর যোদ্ধা। হাতে নিলে যুদ্ধ হয় না, আপনাকে প্রতিবাদ করতে হবে, কারণ আপনাকে বলতে হবে। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার এই কচি বাচ্চাদেরকে কিভাবে মাইন্ড ওয়াশ করেছে একটা গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে। এই যে দেখেন যে বঙ্গবন্ধুর টুকরো টুকরো ভাষণগুলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো দিয়ে কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করেছিল। নিঃসন্দেহে তাদেরকে তো বলে না যে আমরা বাংলাদেশকে মানবো না বা বাংলাদেশের নামটাই চেঞ্জ করে দিব, তাদেরকে কিন্তু বলে নাই। এবং তারা এখন যা তারা বুঝতে পারছে, তখন দেখেন এখন কিন্তু রাজুতে মানুষ আসছে না, এখন ডাকলে মানুষ আসবে না, কারণ তারা তো বুঝতে পেরেছে তারা প্রতারিত। আপনি প্রতারণা করেছেন, তারা প্রতারণা করেছে আমাদের বাচ্চাদের সাথে, কারণ কচি কচি মেধাবী জেন জি, তারাও আমাদের 71-এর চেতনা ধারণ করে, তারাও এবং তাদেরকে আপনারা যে মাইন্ড ওয়াশ করেছেন, যে মিথ্যা কথা বলে প্রতারণা করেছেন, আমার মনে হয় এখন সবাই বুঝতে পারছে। আর আমি বলতে চাই যে এখন বাংলাদেশের মানুষ এখন যেটা বলে যে আমরা আগেই ভালো ছিলাম, প্লিজ তাকে এনে দেন। আমার কথা হলো যে এই 7 মাসে বুঝতে পারছেন যে আমরা কি হারালাম, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। জননেত্রী শেখ হাসিনা একটা ভিশন দিয়েছেন আমাদের 2041 সাল পর্যন্ত, যে আমাদের বাংলাদেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবেন। এই ভিশনটা তো তোমাদের জন্যই, জেনজিদের জন্যই, নেক্সট আলফা আসছে তোমাদের জন্যই। তো তিনি দিন রাত কাজ করেছেন তোমাদের জন্যই, বাট তোমাদেরকে ভুল বুঝিয়ে এই যে তাকে সরানো হলো, এখন তারা সবাই বুঝতে পারছে। আমি অভিভাবকদেরকে বলবো যে আমিও কারো মা, আপনার সন্তানদেরকে দেখেন তারা জঙ্গি বানালো, খুনি বানালো, ছিনতাইকারী বানালো, ডাকাত বানালো, রাজাকার বানালো, বাট পড়াশোনাটা কিন্তু করতে দিচ্ছে না। এক্স্যাক্টলি। মারামারি হানাহানি, স্কুলে মারামারি হানাহানি, ওরা পড়াশোনাটা করছে কোথায়? ফরিদ ভাই দেখেন 52 সালেও কিন্তু ছাত্র আন্দোলন হয়েছিল, যতগুলো অভ্যুত্থান হয়েছে বা আন্দোলন হয়েছে এই ছাত্ররাই তো করেছে। যে ক্ষমতায় বসতে চাইছিল বলেন তো? কেউ চায় না, বসেও না। তারা আবার ইউনিভার্সিটিতে ফিরে গেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। জি, আমি 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, কই সেই ছাত্ররা তো কোনো দল গঠন করে, তারা তো সরকারে বসে নেই, তারা সুন্দর করে আবার পড়াশোনাতে ফিরে গেছে। এখন কেন তোমরা দল করছো? তোমাদের এখন মানে পড়াশোনা দরকার নাই, এখন তোমাদের পলিটিক্সটাই হলো একটা গ্রেট বিজনেস। এটা একটা বিজনেস, আন্দোলনকে তারা এখন ব্যবসায় পরিণত করেছে।
যাই হোক, আমরা এই বিষয়ে আরেকদিন আলোচনা করব, কিন্তু আমরা সেই আবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে ফিরে যাই। আমরা এখনো তাকে বঙ্গবীরই বলতেছি, যদিও এই শব্দটা বলতে এখন আমার কষ্ট হচ্ছে, যে কারণ আমি শেখ ফরিদ, আমার মনে হয় আপনি লিজা কালাম আপনি যাবেন না কোনো জামাতের অনুষ্ঠানে, গোলাম আজমের সাইদি নিজামী অথবা এই জামাতের কোন নেতা এদের সাথে আপনি হাত মেলাবেন, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে এটা প্রশ্নই ওঠে না। তাহলে সেই জায়গায় আমরা তো, আপনি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযুদ্ধের স্পিরিট ধারণ করি, আর খোদ যিনি মুক্তিযুদ্ধ করেছেন, যিনি বহু মুক্তিযোদ্ধাকে পয়দা করেছেন, সেই ব্যক্তিটি সেই ব্যক্তিটি জামাতের নেতা দেইলা রাজাকার, যার বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন, তার পুত্রের অনুষ্ঠানে গেলেন। আমরা আসলে বুঝতে পারতেছি না আমরা কি করবো, আমরা হতাশ। তবে যাই হোক, আমাদের হতাশ হলে চলবে না, আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। আমার বঙ্গবীর, আমি এখনো বঙ্গবীর উনাকে বলতে চাই, কারণ এই রেসপেক্টটুকু তাকে আমি দিতে চাই, কারণ উনি এখনো মুজিব পড়েন, মুজিব কোড পড়েন, বীরুত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, তিনি মুজিব কোড পড়েন। আমরা যখন তিনি 32 নম্বরে গেলেন, আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম, আমরা শক্তি সঞ্চয় করেছিলাম, কিন্তু তিনি এটা কি করলেন, এত দিনে তিনি এটা কি করলেন? আমি তো আমি আসলে আমি অনেক কথা আমি তৈরি করে রেখেছিলাম বলবো, আমি খেয়ে হারিয়ে ফেলেছি। আমার আমি দর্শকদেরও বলতে চাই, হয়তো আপনারা জানেন যে আমার উপস্থাপক হিসেবে আমি খুব খারাপ না, কিন্তু আমি আসলে খেয়ে হারিয়ে ফেলছি। আপনাকে আমি অনেক কিছু প্রশ্ন করতাম, আমি সত্যি আপনি যখন আরো বলছেন যে আপনি তাকে গান শুনিয়েছেন, তিনি আপনাকে আমন্ত্রণ করেছেন, এগুলো শুনে আমি আরো অবাক হয়ে গেছি। আপনি মির্জা কামাল পারবেন না কোন জামাতের নেতার সাথে হাত মেলাতে, আমি শেখ ফরিদ পারবো না, তিনি কিভাবে গেলেন? এই একটা কথাই আমার মাথার ভিতরে কাজ করতেছে না। আপনি বলেন, আমি শুনি, দর্শকদের বলেন। জিনিস দেখেন যে আমি যখন ওনার বাসায় গিয়েছিলাম, ওনার একটা মিটিং এ, যখন বঙ্গবন্ধুর উপরে কিন্তু সেই প্রোগ্রামটা ছিল, উনি যখন নিজে আমাকে বের করে খাইয়েছেন, এবং আমি তখন দেখছি যে কি ওই এলাকার মানুষ তাকে কতটুকু ভালোবাসে, আপনি ভালোবাসে, শ্রদ্ধা করে থাকে। যে কাজটি করলেন, টাঙ্গাইলের মানুষ এখন আমার মনে হয় তাদের বুকটা হ্যাঁ, টাঙ্গাইলের মানুষ কি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এখন আগের মতো শ্রদ্ধা করতে পারে? মনে হয় পারবে না, আমার ধারণা পারবে না। কোথায় নামালেন একটাবার চিন্তা করেন। আপনাকে দেখেই তো আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে শিখেছি, আপনাকে দেখে তো আমাদের বারবার বঙ্গবন্ধু মনে হয়েছে, আপনাকে দেখে তাকে মনে করেছি। আমি বললাম না যে জননেত্রী শেখ হাসিনা কখনোই তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নাই, তাকে সবসময় এখন পর্যন্ত করেননি, একটা কটু বাক্য তিনি ব্যবহার করেননি। তিনি কিন্তু করেছেন, তিনি বহুতবার কাদের সিদ্দিকী করেছেন, কাদের সিদ্দিকী অনেক কথা বলেছেন, অনেক কটূক্তি করেছেন। সবচেয়ে দুঃখজনক কি জানেন, যখন তিনি তার ওই কৃষক শ্রমিক জনতা লীগ করলেন, আওয়ামী লীগের লোকজন তাকে ছাত্রলীগ যুবলীগ এমন সমালোচনা শুরু করলো, আমি জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, টাঙ্গাইলে তার পক্ষে কথা বলতাম। আমি বলছি না, বঙ্গবীর তিনি কাদের সিদ্দিকী, তার সমালোচনা করা যাবে না। তারা বলতো না, জননেত্রী শেখ হাসিনা তাকে বের করে দিয়েছে, তার মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। আজকে দেখলাম জননেত্রী শেখ হাসিনার কথাই ঠিক, তিনি যাদেরকেই বের করে দিয়েছেন তারাই দেখা যায়। আপনি তো প্রমাণ করলেন যে জননেত্রী শেখ হাসিনাই ঠিক ছিলেন। এখন তো তাই। আমি কিন্তু বিশ্বাস করেন, আমি অনেস্টলি আমি খুব আন্তরিকভাবে বলতেছি, আমি কিন্তু মনক্ষুণ্ণ ছিলাম যখন কাদের সিদ্দিকী বের করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আমি বললাম, এই একটা মানুষকে তিনি বের করে দিলেন, এটা তো সঠিক হয়নি। কিন্তু আজকে হায় কি হলো, কি বিষয় হলো, যে তাহলে কি শেখ হাসিনাই ঠিক ছিলেন, আমরাই বলছিলাম, এরকমই তো মনে হচ্ছে এখন, তাই না? আপনি কি মনে করেন? যারা জুতা পরে শহীদ মিনারে যায়, যারা 32 নম্বর ভাঙে, যারা তাদের সাথে তিনি যখন হাসি মুখে, আমার খালি মনে হয় যে যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করি, আমার মনে হয় যে তারা কালকে শুধু আহত না, আমি তো নিজেই বললাম যে আমি বারবার ভিডিওটা দেখেছি, যে আমি কি ভুল দেখছি, এটা কে, আমি কাকে দেখছি, এটা আমাকে যখন ভিডিও পাঠাইছে, আপনি ঠিকই বলছেন, আমি বলছি এডিট করা কিনা বা এটা অন্য কোনো কিছু কিনা। আপনার মতো আমি অবাক হয়ে গিয়েছিলাম, তারপর নাই পিছিয়ে। বিশ্বাস করেন, আমি এত এই মুহূর্তে আমি তার সম্পর্কে আমি নেতিবাচক কথাও বলতে পারতেছি না, সহ্যও করতে পারতেছি না। আমি বললাম তো, আমি আজকে যে স্পিরিট ধারণ করি,
তার স্বাধীনতা ৭১ বইটায় আমাকে তার অর্ধেক দিয়েছে আমি মনে করি। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রত্যেকটা পর্ব আমার পড়া অন্তত একবার করে হয়েছে, কিন্তু কাদের সিদ্দিকীর, বঙ্গবীর কাদের সিদ্দিকীর, বিশেষ করে ভাবতাম আমাদের কাদের সিদ্দিকী এইরকম আমার গর্ব। আপনি জানেন গোপালগঞ্জের লোকদের সাথে যখন তর্ক হতো আমি কিন্তু কাদের সিদ্দিকীর কথা তুলতাম, প্রাউড করতাম আমি তাকে নিয়ে, এবং আমি বলতাম গোপালগঞ্জের লোকদের, এবং তারাও সেটা অ্যাপ্রিসিয়েট করতো যে হ্যাঁ আপনাদের কাদের সিদ্দিকী, মানে এইভাবে বলতো আপনাদের কাদের সিদ্দিকী, বঙ্গবন্ধু তো সবার, কিন্তু কাদের সিদ্দিকী আমাদের, এরকম কথা বলতাম। এই কাদের সিদ্দিকী আমাদের সরিষাবাড়ি অঞ্চলের বাউসি ব্রিজ নিয়ে একটা কথা লিখেছে, যেখানে মুক্তি বাহিনীর সাথে ফাইট হয়েছিল, পাক বাহিনীরা যেখানে, এই হায়নারা পাঞ্জাবিরা যেখানে ক্যাম্প করেছিল আমাদের সরিষাবাড়ি থানার বাউসি ব্রিজের নিচে, আমার নানির বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা পড়তো, সেখানে ক্যাম্প করেছিল, এগুলো তিনি বইতে উল্লেখ করেছেন। এবং তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল মানে মানে পাকিস্তানি বাহিনীদের, রাজাকারদের, আলপতদের আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। কাদের সিদ্দিকীর নাম শুনলে ভয় পেয়ে যেত। আমরা তো বলতে পারি না যে কাদের সিদ্দিকী ভয়ে বা লোভে জামাতের মিটিং এ গেছে, এটাও আমরা বলতে পারতেছি না, কারণ তার বীরত্বের ইতিহাস আছে। জি জানতাম যে আমি কিন্তু তাকে যে দেখেছি তার এলাকায়, যে মুক্তিযুদ্ধের যে বিরুদ্ধে মানে বিরোধী শক্তিরা ওনাকে কিন্তু অনেক ভয় পেত। ওনার ভয়ঙ্কর ভয় পেত, দেখছি, এটা আমার নিজের চোখে দেখা। তাহলে যে বঙ্গবীর কাদের চৌধুরী মানে একটা মনে হয় বাঘা সিদ্দিকী ওনার আরেকটা নাম আছে, নিকনেম বাঘা সিদ্দিকী, এমনকি সিনেমাও হয়েছে তার নামে, সিনেমা চলচ্চিত্র হয়েছে বাঘা সিদ্দিকী। সেটাই। আজকে দেখেন, আমি একটা কথা বলতে চাই, আমি আপনাকে বললাম যে আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানটাও খুব ক্ষুদ্র, আমি বৃহত্তর ময়মনসিংহ এর মেয়ে হিসেবে আমি খুব লজ্জিত ফরিদ ভাই। আমি খুব লজ্জিত এবং আহত, সেই সাথে আহত। বঙ্গবীর কাদের সিদ্দিকী চাচা, আপনাকে আমি বলতে চাই যে আপনি আমার ৭১কে অপমান করেছেন, আপনি আমার বঙ্গবন্ধুকে অপমান করেছেন, আপনি ৩০ লক্ষ শহীদদের অপমান করেছেন, আপনি ২ লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানি, সেই মা বোনদেরকে অপমান করেছেন, আপনি জননেত্রী শেখ হাসিনাকে অপমান করেছেন। সেই সাথে তিনি তার নিজের নামের সাথেও, আমি বিনয়, তার নামের সাথেও তিনি মানে অবিচার করেছেন। বাংলার যখন দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বঙ্গবীর এই উপাধি অপমান করেছেন। আমি আপনাকে বিনয়ের, এখন আমি মুক্তিযোদ্ধার সন্তানরা আপনাকে সম্মান করতে চাই, বিশ্বাস চাই আপনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, এখনো চাই আপনি, বন্ধু আপনাকে ছেলের মতো ভালোবাসতেন, আপনি সম্মানটুকু দেন, এত অসম্মান করেন না। রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে যাবেন না যে যেখানে বঙ্গবন্ধুকে অপমান করা হয়। আমার সেই রাজনীতি দরকার নাই। যেখানে বাংলাদেশকে আমার বঙ্গবন্ধু অপমানিত হয়, ফরিদ ভাই, সেই রাজনীতি আমি করতে চাই না। সেই রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, চাই না। আমি জানি না উনি কেন গিয়েছেন, এটার মধ্যে কি রাজনীতি আছে, এটার মধ্যে কি আছে, আমি এত গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটাকে আপনাকে একটু থামালাম, আমি এটাকে বলতে চাই তার আত্মসমর্পণ। আমরা দেখলাম একজন বীরের আত্মসমর্পণ, এটাকে আমি এইভাবেই দেখতে চাই, একজন বীর আত্মসমর্পণ করেছেন। এটা বললেও ভুল হবে না, এটা বললেও ভুল হবে না যে আপনি কি জামাতে ইসলামের কাছে বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করলেন। কারণ আমরা যেখানে তাকে আদর্শ মানি, বঙ্গবন্ধুর পরে আমি যাকে আদর্শ মানি সেটা হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, সেই তিনি কিনা আপোষ করলেন। আপনি বলেন যে আমার মতো আমি বড় হয়েছি এটা শুনে যে উনি ৭৫-এর পর থেকে গরু মাংস খান না। দেখেন আমি কি পরিমাণ সম্মান দিয়ে আমি তাকে বড় হয়েছি, এবং আমি যেদিন তার বাসায় গিয়েছি, তার প্রোগ্রামে গিয়েছি, তার মিটিং এ গিয়েছি, আমি খালি না তাকিয়ে থাকতাম যে আল্লাহ, এত সম্মানিত ব্যক্তি, বঙ্গবন্ধু ভালোবাসেন, জননেত্রী শেখ হাসিনার ভাই তিনি, আমি তাকে এত সম্মান দিয়ে দিই, আজকে আপনার সম্মানটা আপনি কোথায় নামালেন? নিজেই নিজের সম্মানকে ধ্বংস করে দিলেন, ধুলোয় মিশিয়ে দিলেন। আমি শেখ ফরিদ, আমি নৈশ একটা মানুষ, শুধুমাত্র বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলার জন্য আমাকে মানুষ এখন এত ভালোবাসে, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করেন না, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশকে অপমান করেন না, আপনি কিন্তু বঙ্গবন্ধুকে অপমান করেন না, আপনি কিন্তু জননেত্রীকে অপমান করেন না। আমি অন্তত জানি যে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা করেন। আমরা বাঙালি হিসেবে এই জায়গাটা আমরা কখনোই, যে বললেন, আমরা কখনোই জামাতের সাথে বা মুক্তিযুদ্ধে যারা করেছিল, আমরা কখনো তাদের সাথে হয়তো উঠবোস করতে পারবো না, একটা চা খেতে পারবো না, আমরা তার সাথে হাত দূরের কথা। এখনো
প্রশ্ন না, কখনোই না, এখনো না, কখনোই না, প্রশ্নই আসে না। সেটাই। সবচেয়ে খারাপ লাগলো কি, যে মানুষটা বললো জামাতের সাথে, আমি এটা প্রাউডলি বলতাম, আপনি জানেন, আমি এই গল্পটা করতাম যে জামাতের সাথে, আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কপি করে বলতাম আমি জামাতের সাথে বেহেশতেও যাব না। আমিও বলতাম আজকে সেই জামাতের সাথে তিনি ইফতারি করতে গেছেন, মানে আপনি বিশ্বাস করেন, মানে ধরনী দিদা হও, সেই কথাটাই মনে পড়ে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা আসলে আবেগতাড়িত হয়ে গেছি, আমরা অন্যান্য আলোচনা করতে আরেকদিন করব। আশা করি আপনি মাঝে মাঝে আমার সাথে ফেসবুকে যুক্ত হবেন। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপা বলে দেন, আমি লাইভ থেকে লিভ নিব। জি, বলেন আপা। ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখনই আমাকে আমন্ত্রণ জানান আমি অবশ্যই চেষ্টা করি আসার জন্য, কারণ যেখানে আপনার প্ল্যাটফর্মটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমার স্বাধীনতাকে সম্মান করা হয়, আমার একাত্তরকে স্বীকার করা হয়। আমি এমন কোনো প্ল্যাটফর্মে যাই না যে যেখানে আমার বঙ্গবন্ধুকে মানে না, আমার স্বাধীনতাকে মানে না, আমার একাত্তরকে বিশ্বাস করে না। কারণ আমি একটা কথাই বলতে চাই, আজকে বাংলাদেশের মানচিত্র শকুনের থাবা পড়েছে, আমার পতাকা থেকে অঝরে রক্ত ঝরছে। আজকে আমরা দেখেন, আমরা বিএনপি করি, আমরা আওয়ামী লীগ করি, যেই দলই করি না কেন, ৭১ সালে অস্ত্র হাতে যারা জয় বাংলা বলে যুদ্ধ করেছিলেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমরা যারা তাদের পরের প্রজন্ম আছি, আমরা সবাই একসাথে সেই ৭১-এর যে শকুনগুলো, তাদের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করি। কারণ বাংলাদেশ আজকে হুমকির মুখে। আমি সবাইকে আহ্বান জানাই, আমি আমার অভিভাবকদেরকেও আমি জানাই, আমিও 2টা সন্তানের মা, আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিরাপদ রাখার, আপনার বাচ্চাকে ৭১-এর চেতনায় বড় করার দায়িত্ব কিন্তু আপনার। তারপরে রাষ্ট্রের, সমাজের আপনি যা শেখাবেন আপনার সন্তানটি সেভাবেই গড়ে উঠবে। আমরা ৭১-কে মুছে দেওয়ার চেষ্টা আমরা যেন কখনোই না করি। কারণ ওই যে একটা কথা বললাম ফরিদ ভাই, জান দেব, দেশ দেব না। জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, লিজা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবার আমরা কোনো এক পর্বে আমরা আবার আসবো, আবার কথা বলবো। জয় বাংলা। জয় বাংলা।